আমাকে ডাক্তারের কাছে নিয়ে যাও, তখন আপনি কল দিলে ডাক্তারের অ্যাম্বুলেন্স চলে আসবে, আপনি সঠিক সুচিকিৎসা বাংলাদেশে পাবেন। আপনি গরিব হন, আপনি ধনী হন, আপনি বগুড়ার হন, আপনি গোপালগঞ্জের হন, আপনি কুমিল্লার হন, আপনি রংপুরের হন, যে কোনো জায়গার হন, ধনী বর্ণ বৈষম্যবিহীন একটি বাংলাদেশে সকলে সুন্দর একটি সুচিকিৎসা পাবে, এই বাংলাদেশটা আমরা দেখতে পেয়েছিলাম। কিন্তু সেই স্বপ্নটা আজকে বাস্তবায়িত হয়নি। আমরা দেখতে চেয়েছিলাম আপনার আদরের সন্তান যখন 7 বছর 8 বছর বয়সী হবে, আপনি বাবা হিসাবে তাকে একটি সুন্দর শিক্ষা ব্যবস্থা উপহার দিতে চান। কিন্তু আপনি যদি গরিব হন, আপনি প্রাইভেট স্কুলের দরজায় গিয়ে দাঁড়িয়ে থাকেন আর ইংরেজিতে নাম উচ্চারণ করেন, বাচ্চা আপনাকে জিজ্ঞেস করে বাবা আমি স্কুলে যেতে চাই, কিন্তু আপনি লজ্জায় সন্তানকে বলতে পারেন না এই স্কুল তোমার জন্য না, এই স্কুলে ভর্তি করানোর টাকা আমার কাছে নাই। আমরা এমন বাপ বাংলাদেশে চাই না, আমরা এমন বাপ বাংলাদেশে চাই সকল গরিব ধনী বর্ণ নির্বিশেষে সমান একটি জায়গায় সুশিক্ষা পাবে। এবং বাংলাদেশ গঠনের জন্য আবু সাইদ রক্ত নিয়ে গিয়েছিল বাংলাদেশে। আমরা কোন বাবার চোখে কান্না দেখতে চাই না। সেই উদ্দেশ্য নিয়ে আপনাদের কাছে আবার 2026-এ এসেছি। আর এই পরিবর্তনটা যদি করতে হয় তাহলে প্রথমে আমাদের সংবিধানে করতে হবে। এই সংবিধানের পরিবর্তনকে বলা হয় সংস্কার। এই সংস্কারের জন্য আমরা একটি সংস্কার কমিশন গঠন করেছিলাম, কিন্তু সেই সংস্কার কমিশনের প্রথম থেকে সালাউদ্দিন গং বিরোধিতা করে আসছিল। এই সালাউদ্দিন গংরা পরবর্তীতে বলেছে জনগণ কি সংস্কার চায় নাকি চায় না, আমাদেরকে নির্বাচনের মধ্য দিয়ে যেতে হবে। আমরা ঠিক আছে বললাম, এই সালাউদ্দিন গংদের শিক্ষা দেওয়ার জন্য নির্বাচনে সংস্কার গেল। নির্বাচনে বাংলাদেশের 70% মানুষ গণভোটে হা দিয়ে এই সালাউদ্দিন গংদেরকে শায়েস্তা করলো। এরপরে যখন তারা সংসদে গেল, তারা সংবিধানের সংস্কার না করে, বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন না করে, নিজেদের ভাগ্য পরিবর্তনের করার জন্য গতকালকে বা এর আগের দিন সংসদে গৃহীত একটি কর্মকাণ্ড করলো, যেটা সংবিধান সংস্কার সভা না করে তারা একটি সংবিধান সংশোধনী কমিটি করলো, যেটা বাংলাদেশের মানুষের সামনে একটি অন্ধকার জগৎ নেমে আসলো। আপনি বাংলাদেশের নাগরিক, এই সংবিধান আপনাকে বুঝতে হবে। এই সংবিধানের কারণে গত 17 বছর আপনি বন্দী ছিলেন। এই সংবিধানের কারণে আপনার বউকে আপনি ভালো চিকিৎসা দিতে পারেন না। এই সংবিধানের কারণে আপনার প্রিয় সন্তানকে ভালো চিকিৎসা দিতে পারেন না। এই সংবিধানের কারণে যখন আপনি এয়ারপোর্ট দিয়ে বিদেশে যাচ্ছেন, এয়ারপোর্টের মধ্য দিয়ে আপনাকে বাংলাদেশের 3rd ক্লাস নাগরিক হিসেবে আপনাদের সাথে ট্রিটমেন্ট করা হয়। এই সংবিধানের কারণে প্রত্যেকদিন বাংলাদেশের শাহজালাল এয়ারপোর্টে বিদেশে গিয়ে মরণ হয়ে আপনার প্রত্যেকদিন 13 জনের লাশ বাংলাদেশের এয়ারপোর্টে নামে। এই হলো আমাদের বাংলাদেশ। এই বাংলাদেশ আমরা পরিবর্তন করতে চাই। যখনই আমাদের পরিবর্তন করার জন্য আপনাদের কাছে আসি, আমাদেরকে বলে ওরা জুলাই ব্যবসায়ী, আমাদেরকে বলে হাদি ব্যবসায়ী, আমাদেরকে বলে নব্য ব্যবসায়ী। আমরা আপনাদের দোয়ার দরখাস্ত করে বলতে চাই, আমরা জুলাই ব্যবসায়ী। জুলাইয়ের চেতনা হলো টেন্ডারবাজি বন্ধ করা, জুলাইয়ের চেতনা হলো বাংলাদেশের চাঁদাবাজি বন্ধ করা, জুলাইয়ের চেতনা হলো বাংলাদেশের সন্ত্রাস বন্ধ করা, জুলাইয়ের চেতনা হলো বিভিন্ন বাস স্ট্যান্ডে টাকা নেওয়া বন্ধ করা, জুলাইয়ের চেতনা হলো একজন গরিব দুঃখীর মুখে হলো খাবার তুলে দেওয়া, জুলাইয়ের চেতনা হলো নারীদেরকে শিক্ষা ক্ষেত্রে অগ্রণী করে তোলা, জুলাইয়ের চেতনা হলো বাংলাদেশের শিক্ষা ক্ষেত্রে সংস্কার করা, জুলাইয়ের চেতনা হলো বাংলাদেশের পুলিশের সংস্কার করা, জুলাইয়ের চেতনা হলো বাংলাদেশের অর্থনৈতিক সংস্কার করা, জুলাইয়ের চেতনা হলো বাংলাদেশে ধনী বর্ণ নির্বিশেষে একটি নতুন বাংলাদেশ গড়ে তোলা। যেই বাংলাদেশের স্বপ্ন আমরা 47-এ দেখেছিলাম, যেই বাংলাদেশের স্বপ্ন আমরা 71-এ দেখেছিলাম, যেই বাংলাদেশের স্বপ্ন আমরা 24-এর এই গণঅভ্যুত্থানে দেখেছিলাম, এটাই হলো জুলাইয়ের চেতনা। যদি আমরা জুলাই ব্যবসায়ী হয়ে থাকি, আমরা 1000বার জুলাই ব্যবসায়ী হব, তবে তোমাদের মতো টেন্ডারবাজ ব্যবসায়ী হব আমরা। আজকের এই আন্দোলনে গত 17 বছর নারীদের উপরে নির্যাতন চালানো হয়েছে। শুধু বগুড়া শক্ত থাকার কারণে সার্টিফিকেটে
তাদের আইডেন্টিটি কার্ডে গত 17 বছরে দেখেছি বগুড়াবাসীকে কোথাও চাকরি দেওয়া হয় নাই। আমরা চাই বাংলাদেশের কেউ ফেনীর হোক, কেউ বগুড়ার হোক, কেউ গোপালগঞ্জের হোক, এই আইডেন্টিটির কারণে সে চাকরি পাবেও না, আবার তাকে অগ্রগামীও করা হবে না। এই ধরনের বৈষম্য আমরা চাই না। বগুড়ার ছেলেরা যথেষ্ট মেধাবী, তারা লেখাপড়া করে চাকরি নিতে পারে, তাদের গোপালগঞ্জের মতন কোটা বাংলাদেশে প্রয়োজন হবে না। প্রিয় বগুড়াবাসী, আপনারা হয়তো আপনাদের ইতিহাস ভুলে গিয়েছেন। এই বগুড়া একটা সময় রাজধানী ছিল, রাজধানী। এই বগুড়ার পুণ্ডনগর যখন ছিল, এই বগুড়া থেকে পুরো সাউথ এশিয়া রাজত্ব করা হয়েছে। আপনারা যারা আজকে এখানে মুখ তুলে দাঁড়িয়ে আছেন, আপনারা হলো রাজাদের বংশধর। এই রাজাদের বংশধরকে কারা আজকে এই শৃঙ্খলার মধ্যে আবদ্ধ করেছে, এই ইতিহাস যদি আপনারা আবার নতুন করে পড়েন, তাহলে বগুড়াবাসী যদি জেগে উঠে, তাহলে পুরো বাংলাদেশ আবার নতুন করে জেগে উঠবে ইনশাআল্লাহ। প্রিয় বগুড়াবাসী, এইখানে অনেক তরুণ যুবক একত্রিত হয়েছে, অনেক সাংবাদিক ভাইয়েরা একত্রিত হয়েছে। এই সাংবাদিক ভাইদের যে স্যালারি দেয়, এই স্যালারিতে ওনাদের হলো বাসা ভাড়াও হয় না। আমরা সাংবাদিক ভাইদেরকে যদি ক্ষমতায় আসি বা বর্তমান যারা সরকারে রয়েছে, আমরা বলবো তাদেরকে স্যালারি বৃদ্ধি করে দিন। সারাদিন পরিশ্রম করে আপনাদের প্রতিনিয়ত কারা ডাকাতি করে, কারা সন্ত্রাসী করে, কারা চাঁদাবাজি করে, কারা আপনার ক্ষতি করে, এই সংবাদগুলো আপনাদের কাছে নিয়ে যায়। তাহলে এই ভাইদের বেতন যদি সরকার না বাড়ায়, তাহলে এই ভাইগুলা কোথায় গিয়ে খেয়ে দেয়? এই আপনাদের এই পরিবেশটা নিশ্চিত করবে, সেটা আমরা সরকারের কাছে প্রশ্ন রেখে গেলাম। এখানে অনেক তরুণ যুবক রয়েছেন, চোখে মুখে হতাশা। আমি অনেকজনকে জিজ্ঞেস করি যে বগুড়াবাসীর সমস্যা কি, বলল ভাই এখানে চাকরি নাই, কর্মসংস্থানের অভাব। আজিজুল হক থেকে পড়াশোনা করছে, বাবা রাতে ফোন দেয়, কিরে তোর চাকরি হয়েছে, বাবাকে লজ্জায় বলতে পারে না, কারণ তারই জায়গায় আরেকজন যে বিএনপির গুন্ডা পান্ডা, এই কোটায় তাকে হলো সরকার চাকরি দিয়ে দিয়েছে। আমরা সরকারকে বলবো, কোটার বিরুদ্ধে আন্দোলন হয়েছে, আর কোন কোটা নয়। কোটা শুধু একটাই বাংলাদেশে, যে সবচেয়ে ভালো স্টুডেন্ট, যে সবচেয়ে ভালো পরীক্ষা দিতে পারবে, ওই চাকরি পারবে। এবং বাংলাদেশে এটা নিশ্চিত করার জন্য বিশেষত উত্তরবঙ্গে এগ্রো ইন্ডাস্ট্রি গড়ে তুলতে হবে, যেখানে বগুড়ার ছাওয়ালরা বগুড়ায় পড়াশোনা করবে, বগুড়ায় হলো চাকরি করবে, বগুড়ার মধ্যে তার সন্তান বউ সবাইকে নিয়ে একটু শান্তিতে বসবাস করবে। এবং বগুড়া থেকে পুরো বাংলাদেশে যে আমাদের অর্থ মন্ত্রণালয় রয়েছে, সবচেয়ে বড় অবদান বগুড়ার ছেলেরা রাখবে। এটাই আমরা বাংলাদেশে দেখতে চাই, এটাই এনসিপি এই কাজটা করতে চায়। এই এনসিপি যদি এই কাজটা করতে চায়, তাহলে বগুড়াবাসীর আমাদের সমর্থন প্রয়োজন। আমরা যখন গতকালকে এখানে আসতেছিলাম, বগুড়াতে নাকি আমরা অবাঞ্ছিত। আরে ভাই, তোমরা তো বাংলাদেশে অবাঞ্ছিত ছিলে, কেউ লন্ডনে, কেউ হলো আমেরিকায় পালিয়েছিল। এই অবাঞ্ছিতদেরকে বাংলাদেশে আমরা ধরে নিয়ে এসেছি, এখন তারা আমাদেরকে বলছে অবাঞ্ছিত। কি নির্মম ভাগ্যের পরিহাস! যারা সংবিধান সংশোধন করে জনগণের সংস্কারকে দূরে রেখে নিজেদের ভাগ্য বদলানোর চেষ্টা করছে, আমরা তোমাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই, আমরা জনগণ তোমাদের ভাগ্য বদলিয়ে দিব, এবং বদলাবো। শেখ হাসিনার মতো তোমরা হলো ভারতে পালিয়ে থাকার সুযোগ পাবে না, আরো তোমাদের জনবিচ্ছিন্ন হয়ে বাংলাদেশে করুণ পরিণত হবে ইনশাআল্লাহ। আপনারা সবাই তো অধিকাংশ বগুড়ার মানুষ বিএনপি করে, তো ভালো কথা, বগুড়ার ছেলেরা এইচএসসি পরীক্ষা দিতে গেছে। আপনারা দেখেছেন পুরো বাংলাদেশে আজান দিচ্ছে, কেউ আজানের জবাব দিবেন। ছাত্রীও হলো পরীক্ষা দিতে গেছে, বাচ্চারা বলল আমরা একটা দিন পরে পরীক্ষা দিতে চাই। এই যে শিক্ষামন্ত্রী, যার মধ্যে নতুন করে আবার ফ্যাসিজম আবির্ভূত হয়েছে, সে বলে উঠল না, শিক্ষার্থীদের কথা শোনা যাবে না। শিক্ষার্থীরা যে কোনো মন্ত্রীর একদিনে সানডে মানডে করলে খালাস করে দিতে পারে, এটা বাংলাদেশের শিক্ষার্থীরা। এদের সাথে কোনো মন্ত্রী আপনারা পাঙ্গা নেবেন না। যারা বাংলাদেশের শিক্ষার্থীদের সাথে পাঙ্গা নিয়েছে,
তাদের পরিণতি হয়তো দুনিয়ে হয়েছে, আর যারা ভবিষ্যতে নেবে তাদের পরিণতি কি হবে সেই ঘোষণা আমরা নিশ্চয়তা দিতে পারি না। এত বাজে পরিণতি হবে সেটা আমরা ঘোষণা নিশ্চয়তা দিতে পারি না। অনেক হয়েছে, একজন অর্থমন্ত্রী দিয়েছে, সে হলো সবচেয়ে বাজে একটা লোককে হলো বাংলাদেশ ব্যাংকের গভর্নর বানিয়েছে। আপনাদের এখানে অনেক ইসলামী ব্যাংকের টাকা আছে, টাকা তুলতে যান লিমিট শেষ, যেই ব্যাংকে যান লিমিট শেষ। একজন ত্রাণ মন্ত্রী হয়েছে, গত এই যে দক্ষিণবঙ্গে বন্যা হয়েছে 51 জন নাগরিক মারা গিয়েছেন, 1,20,000 গরু পানির নিচে ডুবে গিয়েছে, গবাদি পশু। কিন্তু ত্রাণ মন্ত্রীর চেহারা মাশাআল্লাহ একবারও আমরা দক্ষিণবঙ্গে দেখতে পাইলাম না। আরেকজন আছে আপনাদেরই প্রিয় ব্যক্তিত্ব সালাউদ্দিন, যার এমন বাদখানা এমন অহংকার, যেই অহংকার হলো ফেরাউন নমরুদের চেয়ে বেশি তার অহংকারের মাত্রা বেড়ে গিয়েছে। এই ফেরাউন নমরুদদেরকে শায়েস্তা করার জন্য বগুড়াবাসী 2024 জুলাই যেইভাবে রাস্তায় জেগে উঠেছিল, রাজপথ প্রকম্পিত করেছিল, এই সব নমরুদ ফেরাউনদেরকে সাইজ করার জন্য নতুন করে আমার বগুড়াবাসী জেগে উঠে প্রস্তুত আছে তো? যদি প্রস্তুত থাকেন তাহলে আমরা শুধু সমালোচনায় কিছু সমাধান করে বক্তব্য শেষ করব। প্রথমত, আমাদের অর্থনৈতিকভাবে আমরা খুব বিপর্যস্ত। এই বিপর্যস্ত কাটানোর জন্য যেই কার্ডগুলো সরকার বিভিন্ন জায়গায় দিচ্ছে, এগুলো দলীয় লোকদেরকে না দিয়ে যারা সত্যিকারে গরিব তাদের হাতে তুলে দিতে হবে। এই কথাটা কি অন্যায়? কালকে আমার বিরুদ্ধে গালি শুরু হবে। আমরা বলি যে যারা আমাদের তরুণ ভাইরা আছে, বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ করেছে, তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে হবে। যারা কওমি মাদ্রাসার ছাত্ররা রয়েছে, তারা অনেক ভালো আরবি পারে। আমি সৌদিতে গিয়েছিলাম, যারা প্রবাসী আছে তারা শুধু আরবি না পারার কারণে ভালো বেতন পায় না। এই কওমি ভাইয়েরা যদি সৌদি আরবে যায়, বাহরাইনে যায়, কাতারে যায়, তারা সবচেয়ে সুন্দর তেলাওয়াত পারে, সবচেয়ে সুন্দর আরবি পারে। এটা বাংলাদেশের রেমিটেন্সকে আরো ডাবল করে দিবে। এটা তো কোনো ব্যাপক কোনো রাষ্ট্রযন্ত্রের কাজ না, এটা তো একদিনের একটা ঘোষণা আর একটা সাইনে কাজ হয়ে যায়। তাহলে সরকার নেয় না কেন? সরকার নেয় না কেন? এটার প্রশ্নটার উত্তর হলো, নেপাল থেকে কেউ যদি সৌদিতে যায়, বাংলাদেশ থেকে লাগে 5 থেকে 6 লাখ টাকা, কারণ 10 লাখ টাকা লাগে, আর নেপাল থেকে গেলে 1 লাখ টাকা লাগে। বুঝছেন তো মাঝখানে সিন্ডিকেটের টাকাটা কই যায়? এই ভণ্ডগুলা, এই চাঁদাবাজের সিন্ডিকেটের যারা রাজত্ব চালায়, বিভিন্ন মন্ত্রী এমপির ছত্র ছায়া, তারা আপনাদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলছে। যারা আপনাদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলছে, এদেরকে টেনে হেঁচড়ে বাংলাদেশের রাস্তায় নামিয়ে তারপর এদেরকে ভবিষ্যতে সাইজ করতে হবে। আমাদের ভাগ্য নিয়ে আর ছিনিমিনি খেলা আমরা কাউকে করতে দিব না। কারণ আবু সাইদ জীবন দিয়েছে বাংলাদেশে, পিলখানার শহীদরা জীবন দিয়েছে, 57 জন সেনা অফিসার জীবন দিয়েছিল বাংলাদেশে, শাপলার শহীদরা জীবন দিয়েছে। এত শহীদদের রক্ত ভূমিতে আরো রক্তচোষা আমাদের সামনে আবির্ভূত হয়েছে। শহীদ জিয়ার ব্যানার নিয়ে, বেগম খালেদা জিয়ার ব্যানার নিয়ে এই বাটপাড়ের দল, তোমার লজ্জা লাগে না? বেগম খালেদা জিয়ার ছবি নিয়ে তুমি হলো এখানে চাঁদাবাজি করো। বাটপাড়ের দল, তুমি বেগম খালেদা জিয়া শহীদ জিয়ার ছবি নিয়ে দুর্নীতি করো, বেগম খালেদা জিয়ার ছবি নিয়ে তুমি চাঁদাবাজি করো। কখনো কি বেগম খালেদা জিয়া বলেছে যে চাঁদাবাজি করতে? বেগম খালেদা জিয়া শহীদ জিয়ার নিয়ে স্লোগান নিয়ে তুমি ভারতের দালালি করো। অথচ বেগম খালেদা জিয়া তোমাকে শিখিয়ে দিয়ে গিয়েছে 17 বছর আমি মৃত্যুর বরণ করতে পারি, কিন্তু অন্যায়ের সাথে আপোষ করবো না। উনি বলে গিয়েছিল ওদের হাতে গোলামের জিঞ্জির, আমাদের হাতে স্বাধীনতার পতাকা। এই স্বাধীনতার পতাকা নিয়ে উনি সামনে বলে চলেছেন এবং মৃত্যুবরণ করেছেন, তবু তাদের সাথে আঘাত করেন নাই। শহীদ জিয়া বাংলাদেশের মানুষের হৃদয়ে প্রাণে জুড়েছিলেন, দুর্নীতিকে প্রশ্রয় দেন নাই। কিন্তু এখন শহীদ জিয়ার ব্যানার ভিতরে চাঁদাবাজি করে, মাদকের আড্ডাখানা বসায়, বলে যে গেলে কি বলে এটা বিএনপির অফিস, রাতের বেলা এখানে মাদকের আড্ডাখানা। বলে কি এটা বিএনপির অফিস, বলে যে ওইখানে ভাইয়া বসে আছে, ভাইয়া কল দিছে, দেখো না ভাইয়ার দিকে, টাকা দাও। আপনারা যারা ব্যবসায়ী এই ধরনের পরিস্থিতির শিকার হন না? হন তো? তাহলে আপনাদের রক্ত নাই কেন? আপনারা কি বাংলাদেশে ঘুমিয়ে গিয়েছেন? কাকে ভয় পান? বিএনপিকে ভয় পান? আওয়ামী লীগকে ভয় পান? পুলিশকে ভয় পান?
ভয় পাওয়ার কাউকে দরকার নাই। আবু সাইদ আপনাকে শিখিয়ে গিয়েছে পৃথিবীতে ভয় পাওয়ার একমাত্র যিনি প্রতিনিয়ত আপনার রিজিক দিয়ে থাকে, যিনি আপনাকে সৃষ্টি করেছে, একমাত্র আমাদের মালিক আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আমরা কাউকে ভয় পাই না। এটাই আমাদের নিয়তি বাংলাদেশে। ভারত রাষ্ট্র অনেক চেষ্টা করতেছে বাংলাদেশে একটা গন্ডগোল পাকানোর জন্য। সীমান্তে অনেক মানুষকে তারা সমাবেশ করেছে বাংলাদেশকে ঠেলে পাঠানোর জন্য। শহীদ জিয়া বলেছিলেন, উই রিভল্ট, ভারতের সাথে কোনো আপোষ নেই, বাংলাদেশ স্বাধীনতার নতুন ভাবে লড়তে চায়, স্বাধীনতা তিনি এনে দিয়েছিলেন। কিন্তু আজকে চাটার দল, চোরের গোষ্ঠী শহীদ জিয়ার নাম ব্যবহার করে ভারতের সাথে হাত মিলিয়েছে। সংসদে যখন আমরা নোটিশ পাঠাই যে ভারত রাষ্ট্র বাংলাদেশে সীমান্তে হত্যা চালাচ্ছে, এই ধরনের চাটার দল এখন বলে বাংলাদেশের সংসদে সীমান্ত হত্যা নিয়ে আলোচনা করা যাবে না, দুর্নীতি নিয়ে আলোচনা করা যাবে না, ঘুষের নিয়ে আলোচনা করা যাবে না। যেই সংসদ জনতার নয় সেই সংসদকে আমরা ধিক্কার জানাই। প্রিয় বগুড়াবাসী, আপনারা আলেমদেরকে শ্রদ্ধা করবেন। যেই মা বোনদের থেকে আমাদের জন্ম হয়েছে তাদের কথাগুলো আপনারা শুনবেন। এই গণঅভ্যুত্থানে তারা নেতৃত্ব দিয়েছিল। আপনি যখন সারাদিন টই টই করে ঘুরে বেড়ান, আপনার সন্তানকে পই পই তিলে তিলে করে সেই মা কিন্তু বড় করে। আপনি যখন ছোট ছিলেন, প্রত্যেকটা সেকেন্ড আপনাকে দেখে শুনে যে রেখেছে, সেই মা বোনদেরকে আমাদেরকে সামনে রাখতে হবে। যদি তাদের নেতৃত্বে এগিয়ে যায় বাংলাদেশ, বাংলাদেশ পরিবর্তন হয়ে যাবে। অনেকেই বলে নারীরা কিভাবে হলো পরিবর্তন করবে। আরে গদ্দপ, তোমার বাংলাদেশের যে রিজার্ভ রয়েছে, বৃহৎ একটি অংশ রিজার্ভ গার্মেন্ট সেক্টর থেকে এসে থাকে। আর এই গার্মেন্ট সেক্টরে দিন রাত 24 ঘন্টা যে কলটা ডুবিয়ে থাকে 8,000 টাকা 10,000 টাকার বিনিময়ে, সেটা হলো তোমার মা এবং বোন, যার কারণে তুমি বাংলাদেশে এখনো ভালো মতন বেঁচে আছো। আমাদের এই কথাগুলো ভালো করে বুঝতে হবে। এই ধরনের ফিরিঙ্গি মার্কা যারা রাজনীতি করে, পেশি শক্তির রাজনীতি করে, পিস্তল দিয়ে রাজনীতি করে, এই রাজনীতি থেকে আমাদেরকে বেরিয়ে হয়ে আসতে হবে। আমরা বলি আপনারা এনসিপিও করবেন না, কোনো দল করার দরকার নাই। আপনারা আজকে একটা শপথ নিন যে আগামীর বাংলাদেশে বগুড়াতে কোনো মাদক থাকবে না, বগুড়াতে কোনো টেন্ডারবাজি থাকবে না, বগুড়াতে কোনো চাঁদাবাজি থাকবে না, বগুড়াতে কোনো সন্ত্রাস থাকবে না, বগুড়াতে কোনো অন্যায়কারী থাকবে না, বগুড়াতে কোনো নির্যাতিত থাকবে না, বগুড়াতে কোনো দর্শন হবে না, বগুড়ার কোনো মানুষ না খেয়ে থাকবে না। এই শপথটা যদি আপনারা নিতে পারেন, তাহলে বগুড়ার ছাওয়াল প্রধানমন্ত্রী হওয়া লাগবে না। আপনার মতো একজন কৃষক, আপনার মতো একজন রিক্সা চালক, আপনার মতো একজন দোকানদার বগুড়াকে পরিবর্তন করতে যথেষ্ট। এবং আপনাদের মধ্যে পরিবর্তন হবে, কোন এমপি মন্ত্রীর মধ্য দিয়ে পরিবর্তন হবে না। এমপি মন্ত্রী নিজ সন্তানের নামে হলো সড়ক বানাবে, গ্রাম বানাবে, দোকান তুলবে, দোকানপাট থেকে চাঁদাবাজি করবে, এই হলো তাদের নিশানা। আর আপনারা হলো নতুন বাংলাদেশ। এই নতুন বাংলাদেশ নিয়ে আমরা চলতে চাই। এই জন্য আপনাদের কাছে উপস্থিত হয়েছি এবং এই আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। বক্তব্যের আগে একটা ছোট্ট কথা, আমাদের এইচএসসি শিক্ষার্থীদের যাদের উপর হামলা হয়েছে, আমরা তোমাদেরকে বলবো ভয় পাবার দরকার নেই। নিরাপদ সড়ক আন্দোলনে যেই কলেজের বাচ্চারা নেতৃত্ব দিয়েছিল, তারাই ইউনিভার্সিটিতে এসে গণঅভ্যুত্থান করে শেখ হাসিনাকে ভারতে পাঠিয়ে দিয়েছিল প্যাকেট করে। যারা আজকে শিক্ষার্থীদের কলার চেপে ধরেছে, বুট দিয়ে লাঠি মেরেছে, লাঠি দিয়ে প্রহার করেছে, এই বাচ্চারা কিন্তু কালকে ভার্সিটিতে আসতেছে, ভার্সিটিতে বলবে বিএনপি সরকারের পতন চাই। তখন আপনারা কি করবেন? এই জন্য শিক্ষার্থীদের সাথে বেশি হলো টাঙ্কি বাঙ্কি করবেন না। আপনারা শিক্ষার্থীরা যারা আছে, আপনাদের ক্ষমতা যেভাবে নিয়ে এসেছে, একদিনে আপনাদেরকে আবার প্যাকেট করে লন্ডনে পাঠিয়ে দিবে। এবং আপনাদের এই জায়গায় একটা ভাই, এই ভাই কি চাঁদাবাজি করেছে, সন্ত্রাসী করেছে, দুর্নীতি করেছে? যদি না করে থাকে, আগামীর লোকাল গভর্নমেন্ট ইলেকশনে, যেটা স্থানীয় নির্বাচন, উপজেলা চেয়ারম্যান হিসাবে আমরা এই ভাইয়ের পক্ষে ভোট চাচ্ছি। এই ভাইকে যদি ভোট দেন, তারপর জোয়ান আছে, তারপর ভুয়া যেভাবে হাঁকিয়ে দিয়ে আপনাকে অনেক দূর নিয়ে যায়, ইনশাল্লাহ এই উপজেলাকে এই ভাই আপনাদেরকে অনেক দূর নিয়ে যাবে। ভবিষ্যতে যে এই মানুষগুলো আছে যারা সারাদিন চাঁদাবাজি করে, মাদকের ব্যবসা করে, এদের উপর আর আপনারা আল্লাহর রাস্তায় ভরসা করিয়েন না। নতুন প্রজন্মের উপরে ভরসা করেন।
এই ইলেকশনে একবার টেস্ট করে ফেলেছেন। নেনা একবার বেলতলা যায়, দুইবার যায় না। একবার আপনার বিএনপির বেলতলায় গিয়েছেন, এই বিএনপির বেলতলায় আরেকবার যাওয়া দরকার নাই। নতুন করে ভাবুন, নতুন আপনার ভবিষ্যৎ গড়ুন। এই ভাইয়ের নেতৃত্বে আগামী উপজেলা এগিয়ে যাবে, সে আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।